আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু নিজের বিপদ ডেকে আনেন নাই, তিনি পুরা এটা এক ধরনের এই তথ্য ফাঁসের মাধ্যমে তিনি তার সহকর্মী, অন্য জুলাই যোদ্ধা, অন্য যারা এই চক্রের সাথে, যারা রিসেট বাটনের সাথে জড়িত, প্রত্যেকের জন্য কিন্তু বিপদ ডেকে আনছেন। কারণ এই একটা ছিদ্র উনি খুলে দিয়েছেন, যে ছিদ্রের ভিতর দিয়ে গিয়ে কিন্তু এখন অনেক কিছু উদ্ঘাটন করা সম্ভব হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এগুলো কিন্তু রাষ্ট্রীয় গোপনীয় জিনিস। সো এগুলো হয়তো কোনো তদন্তে উনি বলতে পারতেন যে তদন্ত কিন্তু উনি, এটা আমার মনে হয় কি জানেন, এর বুঝে না আর কি, এখন পর্যন্ত এই বুঝটা উঠে নেই যে সে কি করে ফেলছে। কারণ সে যেটা করেছে সেটার মাধ্যমে সে স্বীকার করে নিয়েছে বাংলাদেশে এই ধরনের শক্তি আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছে, যারা বাংলাদেশে ক্ষতির দিকে নিতে চায়, যারা বাংলাদেশে মানে এই আমরা শুধু আমেরিকান ডিপ স্টেটের কথা বলে কিন্তু আমরা সীমিত ছিলাম, তাই না? এখন কিন্তু এটা প্রকাশিত হলো বাংলাদেশে একটা ডিপ স্টেট আছে, এবং এটা কিন্তু পার্মানেন্ট। এটা বলতে পারেন যে বাংলা ডিপ স্টেট যেটাকে বলা হয় সেটা তো হলো পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচার, যেটা কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে এমন শক্তি আছে যে শক্তিটা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায় এবং এদেরকে ব্যবহার করতে চেয়েছিল। এবং আরেকটি জিনিস এখানে পরিষ্কার তার বক্তব্যের মধ্যে, যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, এই পার্মানেন্ট রাষ্ট্র কাঠামোর মধ্যে দুইটা শক্তি বসবাস করে। একটা শক্তি হলো একটা স্বাভাবিক বাংলাদেশ চায়, আরেকটা শক্তি হলো অস্বাভাবিক বাংলাদেশ চায়। এই যে শক্তিটা আসিফকে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল, তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকার প্রস্তাব দিয়েছিল, তারা কিন্তু বাংলাদেশে একটা মানে অস্বাভাবিক অবস্থা তারা চায়, তারা একটা অসাংবিধানিক অবস্থা চায়। তো এই শক্তিটা কিন্তু বাংলাদেশে প্রবল হয়েছে। এটার কারণটা কি, এটা এখন ক্লিয়ার। আগে কিন্তু আমরা হয়তো মুখে বলছি, কিন্তু এর কথার মাধ্যমে বোঝা গেল বাংলাদেশের প্রত্যেকটা এরকম ইনস্টিটিউশন যারা ক্ষমতা ধরে রাখার সাথে জড়িত, সেখানে দুটো ভাগ আছে। একটা ভাগ বাংলাদেশের পক্ষে, আরেকটা ভাগ বাংলাদেশের বিপক্ষে, মানে বাংলাদেশের কল্যাণ চায় না, এরকম একটা ভাগ। তো সে ভাগটা কারা? ইমিডিয়েটলি আপনি যদি খুঁজে বের করেন, এটা ওভার 54 ইয়ার্স আমরা সেই বলতে পারেন যে বঙ্গবন্ধুর যে একটা সাধারণ ক্ষমা 34,000-44,000কে আটকিয়ে যারা খুন, জখম বা নির্যাতন, আগুন ধরানো, এগুলোর সাথে জড়িত ছিল, তাদেরকে ছাড়া আর বাকিদেরকে যে ছেড়ে দিয়েছিলেন, তারা দিনে দিনে পুষ্ট হয়েছে, সর্বত্র তারা ঢুকে গেছে এখন। আর ওই 44,000কে জিয়াউর রহমান ছেড়ে দিয়েছিলেন, সেই 44,000 আরো মহাবিক্রমে, কিন্তু বীর বিক্রমে এখন এটা শক্তিশালী হয়েছে। বাংলাদেশের পুলিশের ভিতরে ঢুকেছে, বাংলাদেশের আর্মির ভিতরে ঢুকেছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে এখন তারা আছে। এটা কিন্তু এখন পরিষ্কার। এই কথা অনুযায়ী এই গ্রুপটা পরিষ্কারভাবে বাংলাদেশে, যেটাকে ওরা ডিপ স্টেট বলে, সেই স্ট্রাকচারের মধ্যে খুব ভালোভাবে বিরাজমান। হ্যাঁ, তো এই ধরনের মানুষগুলি, এই ধরনের শক্তি যখন বাংলাদেশের পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে থেকে যায়, তাহলে কালকে কি হবে আপনি জানেন না, তো পরশু কি হবে আপনি জানেন না, আপনি জানেন না আপনার দেশের ভবিষ্যৎটা কি। এরা যদি থাকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদেরকে যারা প্রশ্রয় দিয়েছে, যারা টাকা দিয়েছে, সেটা বিদেশি শক্তি, আরেকটা হলো স্বদেশি শক্তি। এই স্বদেশি শক্তির মধ্যে হলো আপনি পার্মানেন্ট স্ট্রাকচারের মধ্যে এরা, আর পার্মানেন্ট স্ট্রাকচার বাইরে কোনগুলো আছে? সুশীল সমাজ। যে সুশীল সমাজটা আপনি দেখবেন যে বাংলাদেশকে সবসময় ওলট পালট করতে চায়। এই যে সুশীল সমাজ, এখানেও কিন্তু এদের চেহারাগুলো দেখেন, সবগুলো স্বাধীনতা বিরোধী চক্রের লোকজন, কিন্তু বেলা, আদিল, বেড আলম, তারপরে আপনার এই কি বলে আপনার আরো আছে কি যেন টিআইবি, হ্যাঁ, এই সব কিন্তু দেখবেন যে তারা কিন্তু ফনাতিলা বসে আছে, কিন্তু তারা দাঁড়ায় আছে। এটা হলো, বা তাদের আর এক আধ্যাত্মিক গুরু ফরহাদ মজার তো একটা বক্তব্য বলেছিল যে সরকার আমেরিকা ফেলাই দেবে, আপনাদের কিছু করতে হবে না। শুধু মানে এই যে এরা অনেক কথা বলে, এরা হলো যে পার্মানেন্ট স্ট্রাকচারের সাথে এরা হলো সূর্যের কিরণ দিচ্ছে, মানে তাদেরকে দিচ্ছে, ভিটামিন ডি দিয়ে রাখছে যেন তারা শক্তিশালী থাকে। ভিটামিন ডি এরা দিচ্ছে। তাহলে মাস্টার মাইন্ড মাহফুজের খবর কি? মাস্টার মাইন্ড বলতে যাই আবার আমার একটু বাংলাদেশের স্বঘোষিত গ্র্যান্ড মুফতি এনায়েতুল্লাহ আব্বাসের কথা মনে পড়ে। তো সে আবার মাস্টারবেশনকে মাস্টার মাইন্ড বলে। এনিওয়ে, তো জেনুইন মাস্টার মাইন্ড ইউনুসের ভাষ্য, সেই যে মাহফুজ আলম, তার খবর কি? সে চুপচাপ কেন ভাইয়া? সে চুপচাপ নাই তো, সে তো একটা গ্রুপ নিয়ে তারা কিন্তু আবারও কিন্তু তৈরি হচ্ছে, দোকান খুলেছে, কিন্তু ওইভাবে কোনো না শুনতেছি। আমি শুনেছি যে তারা খুবই অ্যাক্টিভলি বুদ্ধিজীবী মহল, সাংবাদিক মহল, বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ খুলতেছে,
তারা কিন্তু আরেকটা উদ্দেশ্য নিয়ে তারা কাজ করেছে। So, এই শক্তিগুলি বুঝছেন, এই শক্তিগুলি দেখতে ছোট মনে হয়, বাট এদের আধ্যাত্মিক শক্তি অনেক বড়, এদের আর্থিক শক্তি অনেক বড়, দুইটা ওদের অনেক বড়, কিন্তু ভাইয়া মনে যেটাকে হয় না যে মানুষ ব্যবহৃত কিন্তু অন্ধের মতো ফলো করে। ব্যবহৃত টিস্যু তো মানুষ ফেলে দেয়, যে সেই ব্যবহৃত টিস্যু যখন আবার প্যাকেটে ঢোকে তখন তো বিষয়টা একটু বিপরীত। না, এখন হয়তো সে এটার হবে না, কিনা যে মুখপাত্র হবে না, সে হয়তো ব্যাকগ্রাউন্ডে থাকবে, সিরাজুল আলম খান হবে, তিনি হয়ে যাবেন, এখন সামনে আরো অন্যরা আসবে। কিন্তু কথা হচ্ছে বলছেন এই শক্তিগুলো যত ছোট মনে হয় আমাদের কাছে, অত ছোট না। এদের শক্তিগুলো এরা আর্থিকভাবে খুবই শক্তিশালী। এরা মানুষকে বুঝানোর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলোর ব্যাপারে তারা কিন্তু খুবই জ্ঞানী এবং জ্ঞান রাখে তারা। সো এদেরকে একেবারে ছোট ভাবার কোনো কারণ নেই। এরা যতই আন্ডারগ্রাউন্ডে থাকুক, যত কিছুই থাকুক, যত লুকানো থাকুক, এরা কিন্তু সবসময় ছোবল মারার জন্য রেডি থাকবে। আর আপনি ধরেন, আপনি ইউনুস এবং ইউনুস সেন্টার, এটা কি আপনি ফেলে দিতে পারবেন? ইউনুস এবং ইউনুস সেন্টার কিন্তু বাংলাদেশের আরেকটা জায়গা যেখান থেকে কিন্তু এই সমস্ত খারাপ জিনিসগুলো উৎপাদিত হচ্ছে, ইউনুসের মাথা এবং ইউনুস সেন্টার। সো এই ধরনের শক্তিগুলি যতক্ষণ প্লে করতে থাকবে, মানে ভাবে ইন্ডিপেন্ডেন্টলি, এদেরকে যতদিন নিয়ন্ত্রণ না করা যায়, এদের মানি সোর্স যতদিন নিয়ন্ত্রণ না করা যাবে, ততদিন পর্যন্ত কিন্তু এরা ফ্লারিশ করবে। কারণ মানি সোর্স হলো মেইন জায়গাটা। আরেকটা হলো এরা যেন ইনফিল্ট্রেট করতে না পারে যেই সব দলগুলো আছে, যেসব সংগঠনগুলো আছে যেগুলো আমাদের জাতীয় মৌলিক বিষয়গুলোর সাথে একমত। এরা তো একমত না, কিন্তু এরা ওখানে কিন্তু ইনফিল্ট্রেট করে, যেটা করেছিল বলেই তো 5 আগস্ট হয়েছে। সো এরা আবার যে ইনফিল্ট্রেট করবে না, নোবডি নোস। আবার আমরা একটু বিএনপিতে ফিরি। সাইফুল আলম ভাই, বিএনপির অবস্থাটা, রাজনীতি, আমি ছোট মানুষ যতটুকু বুঝি যে ওরা খাইতে পারলে ভালো, খাইতে না পারলে খারাপ। যেমন মহান মুক্তিযুদ্ধ নিয়ে বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখেছে, তো বিএনপির হাতে কিন্তু সুযোগ এখন, অন্ততপক্ষে অতীত সব বাদ দিল, তারা মুক্তিযুদ্ধকে তো কুক্ষিগত করেই না, ধারণই করে না, এমনকি বিকৃত করে। উদাহরণ, মহান মুক্তিযুদ্ধের এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে ছ্যাঁচড়ামিটা করে, বঙ্গবন্ধু জয় বাংলা স্বীকার করে না। এখনও দেখলাম গতকাল 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসেও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফুল দিতে কেন গেছেন, বঙ্গবন্ধুর নাম কেন রয়েছে? সেই ধারাবাহিকতা তাদের থাকবে। বিএনপির মিডিয়া সেল তাদের ইয়েতে জিয়াউর রহমানকে আবার সেই মানে কোথায়কার কোন মেজর কি বলেছে সেটা হয়ে গেছে ঘোষণা। তা এখন জানি না বাংলাদেশের মুসলমানরা যারা কোরআন পাঠ করেন তারা না আবার নিজেরকে সবাই যার জায়গায় নবী হয়ে যান। সাইফুল আলম ভাই, সর্বশেষ যে ঘটনাগুলো আমরা দেখলাম, যেমন এই নাহিদের ব্যাপারটি আমরা দেখলাম, শহীদ মিনারে গিয়ে রাজাকারের বাচ্চা ওই যে পেডোফাইলের পেছনে, শফিকের পেছনে দাঁড়ায়, সবাই এটা নিয়ে এবার প্রশ্ন করে যে নাহিদ কেন এনসিপির হয়ে পেছনে? আরে ভাই, ও তো ওরই লোক, তো বাচ্চা। হ্যাঁ, এবং শেখ হাসিনা ওয়াজ রাইট যে এই রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন, আমরা বুঝি নাই। এবং ইউনুচারে চুবাইতে, ভাই আজকে সকালে ঘুম থেকে উঠে আমার মনে হইলো, একজনের সাথে ডিসকাস করছিলাম যে শেখ হাসিনা তখন যদি ইউনুসকে সত্যি যদি চুবাইতো, এই আমরা বলার আগে চবর্গীয় দুইটা শব্দ, হ্যাঁ আমি আমার নামের আগেই দুইটা শব্দ চবর্গীয় যুক্ত করে দিলাম নিজের দায়িত্বে, আমরা বলতাম যে এটা গণতন্ত্রের চর্চা না, রক্ষা। আসলে ওরা চুবানো উচিত ছিল। মানে এত বড় বদমাইশ, যেখানে বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট, হাফ হোক কোয়ার্টার নোবেল হোক, যাই হোক না কেন, পাইছে তো যেমনিই পাক। তো এইরকম একটা লোক, মানে এলিট দ্য গ্রেট, এইরকম জায়গা থেকে এত অসভ্য, সেখানে আসলে আমার আর কারোর উপরে নাই। আমার মাঝে মাঝে কষ্ট হয়, খালেদ মহিউদ্দিনরা কেন এখনো দালালি করে যাচ্ছেন, কেন জাতির বিবেক যারা, তারা কেন মানুষকে বিভ্রান্ত করছেন। বঙ্গবন্ধুর উঠে আসা দেখে তো আশা করি যে একটা জাতির মধ্যে কিভাবে নেতা হতে হয়, কিভাবে স্ক্রিপ্ট ছাড়া 7ই মার্চের ভাষণ 18 মিনিট, এখনো তো শিহরণ, মানে কিরকম যে হয় না যে আমরা খুব গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো বক্তব্য হচ্ছে যে 7ই মার্চের ভাষণ। সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে এখন যে পরিমাণে দালাল দেখি এবং যে অধপতন দেখি, তাতে আসলে তেমন কিছু বলার থাকে না। সাইফুল আলম, মানে শব্দ হারাইয়া ফেলি। আপনি আবার একটু, এটা আমি আপনার একটা জিনিস বলি, আমার অনেক সময় আমি যখন এইসব জিনিসগুলো দেখেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, যে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা পাকিস্তানিদের সহচর ছিল, তারা আপনার আমার সমস্ত অর্জনকে করতে পারছে, প্রশ্নবিদ্ধ করছে, এবং তারা ন্যারেটিভ তৈরি করছে একটা। প্রত্যেকটা আপনি ইচ অ্যান্ড এভরিওয়ান 16 ডিসেম্বর থেকে 26শে মার্চ যত দিবস আছে সবগুলো নিয়ে কিন্তু তারা কোশ্চেন করে, এরা পারে। কিন্তু আমরা কিন্তু ওই ন্যারেটিভটা তৈরি করতে পারি নাই, যারা
যারা সত্যিকার অর্থে দেশকে ভালো, তারা কিন্তু সবসময় এই ন্যারেটিভদের গুলার পাল্লায় পড়েছে। আমরা এই ডিবেটেই অংশ নিচ্ছি। সিরিয়াসলি আই টেল ইউ ওয়ান থিং, অনেক সময় যেমন 3 লাখ না 30 লাখ ডিবেটে কিন্তু হইতেছে ডিবেট, আমিও ঢুকে চিল্লাইছি, হ্যাঁ না 30 লাখই হবে, চিল্লাইছি। আমার কোনো দরকার ছিল না। আমার দরকারটা ছিল তোদের এই আলোচনার মধ্যে আমি পেশাব করি, এই শব্দটা আমি সরি ব্যবহার করলাম, আমি কখনো এইসব শব্দ ব্যবহার করিনি, কিন্তু আমাদের উচিত ছিল, আমাদের মতো যারা এই জিনিসগুলো বুঝতে পারতাম তাদের উচিত হচ্ছে এই আলোচনায় অংশ না নিয়ে ওটাতে পেশাব করে দেওয়া। অথচ আমরা ওটাতে আলোচনা করে ওটাকে ভিত্তি দিয়েছি। আমি কিন্তু তর্ক করছি বহু জায়গায় যে ভাই আপনি 30 লাখ নিয়ে কথা বলেন, এই যে তর্ক করাতে ও তো এইটাতে ও আরো বেশি প্রচার পাইছে, ও আরো বেশি শক্তিশালী হয়েছে, ওর আরো 3 জনের সমর্থন নিয়েছে। সো আমরাই কিন্তু কোনো ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারি নাই, উল্টা তাদের ন্যারেটিভের ভিতরে যায় আমরা নিজেদেরকে কিন্তু ঘোলা পানির ভিতরে, আমরা ওই যে বলে না ঘোলা জলের মধ্যে আমরা ডুব দিছি, আমরা ওটার মধ্যেই থাকছি। আমরা ওদের ন্যারেটিভের ভিতরে না গিয়া নিজস্ব ন্যারেটিভ আমাদের বুদ্ধিজীবীরা করতে পারে নাই। আমাদের বুদ্ধিজীবীরা রাজাকার যে একটা ন্যারেটিভ এইটা তৈরি করতে পারে নাই। আমাদের বুদ্ধিজীবীরা আলবদর যে চিত্রটা আস্তে আস্তে দেখেন মানুষের মনের থেকে হারা যাচ্ছে, যে আলবদর মধ্যে একটা পৈশাচিক শক্তি, এই ন্যারেটিভটা কিন্তু আমরা তৈরি করতে পারি না, মানুষের মনের মধ্যে এই চিত্রটা আঁকতে পারি নাই। আলশামসরা কি এখন ভুলে গেছি আমরা, এই আলশামসরা কি করতো এই ন্যারেটিভটা আমরা তৈরি করি নাই। রাজাকাররা কি কি কাজ করতো এই ন্যারেটিভটা আমরা তৈরি করতে পারি, শুধুমাত্র ওই যে রাজাকার, আলবদর, আলশামস এই 3টা জায়গায় ব্যস্ত। আমরা উল্টো তাদের ন্যারেটিভের ভিতরে ঢুকে আমাদেরকে ওই ঘোড়া পানির মধ্যে নিজেরা ডুবাইছে। সব সময় দেখেন আমরা 16 ডিসেম্বর নিয়ে তর্ক উঠতেছি, ওদের আলোচনার ভিতরে ঢুকি, আমরা 26শে মার্চ নিয়ে আলোচনা ঢুকি, আমরা 30 লাখ নিয়ে আলোচনা ঢুকি, আমরা 2 লাখ মা বোন নিয়ে আলোচনা করতেছি, আমরা 10 লাখ মা বোন নিয়ে আলোচনা করতেছি, আমরা সবকিছু কিন্তু আমাদের বিষয়গুলো ওরা আলোচনায় রাখছে, কারণ বিতর্কিত করার জন্য। অথচ আমরা যদি ওটা আলোচনা, আমরা সোজা ঠাবাই দিতাম যে এই নিয়ে আর কথা বলা যাবে না, এনাফ, দ্যাট ওয়াজ নট আপ। আমরা আলোচনা অংশ নিয়ে তাদেরকে কিন্তু ভিত্তি দিয়েছি। ইচ অ্যান্ড এভরি বুদ্ধিজীবী এই আলোচনাগুলোতে ঢুকে এটাকে ভিত্তি দিচ্ছে, এই আলোচনাকে আপনি ন্যারেটিভটা বড় করতে দিচ্ছেন। আপনি আজকে দেখেন, আমি বলি এই জিয়া রহমানের ছেলে যে স্বাধীনতার ঘোষক, আপনি বললেন না যে যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে আবার এটা স্ক্যাম বলে কেমনে? সেই স্বাধীনতার ঘোষকের ছেলের ইয়াতে 26শে মার্চে কাল রাতের যে ইয়াটা কিনা যে বিবৃতিটা দিয়েছে, সেখানে মধ্যে একটা জিনিস উল্লেখ করেছে, দেখেন মুক্তিযোদ্ধা যার ঘোষণায় স্বাধীনতা এসছে, সে লিখতেছে এখন গবেষণার দাবি রাখে 26শে মার্চ গণহত্যা কেন ঠেকাইতে পারে নাই তখনকার রাজনৈতিক ব্যক্তিত্ব। কে প্রশ্ন করতেছে? দেখেন কে মুখের মধ্যে লোকমা তুলে দিচ্ছে আলোচনার জন্য? মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু যারা মুক্তিযুদ্ধ হচ্ছে কি মুক্তিযুদ্ধকে কোশ্চেন করার জন্য, ওই মুক্তিযুদ্ধকে কোশ্চেন করার জন্য এটা নাকি এখন গবেষণার বিষয়, কেন তখনকার রাজনৈতিক ব্যক্তিত্ব ফেল করছে। আরে ভাই এ নিয়ে শত শত পয়সা পয়সে, আর কে লিখবে? মানে ভাই গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, আর্চার ব্লাডের বইটা যদি পড়ে, ইভেন আপনি যদি রাও ফরমানের বইটা পড়ে, তাহলে তার উত্তর পাওয়া যায়, সব উত্তর আছে। এই লোকের একাডেমিক দৌড় খুব কম। আচ্ছা বুঝলাম, অনেকেরই একাডেমিক সনদ নাই, কাজী নজরুল ইসলামের নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের নাই, তারা এটা মনেও করে নাই, লালনের নাই, বাউল আব্দুল করিমের নাই, কিন্তু তারা তার নিজ যোগ্যতায় আমাদেরকে আলোকিত করেছেন, তাদের নিয়ে এখন রিসার্চ হয়। তারেক জিয়া বুঝলাম ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে নাই বা পড়লেও ফেল করছে, হোয়াটএভার। বিদেশে অবস্থান করে প্রবাসে নির্বাসনে থেকে বইটই তো মানুষ পড়ে, তার মধ্যে পড়াশোনা আছে বলে আমার মনে হয় না। আর গ্রাম বাংলা একটা প্রবাদ আছে যে 3 বাচ্চার মাকে শেখানো আর কি, তারেক জিয়ার অবস্থা হয়েছে ওইটা আর কি, বঙ্গবন্ধুকে সে শেখাবে কিভাবে দেশ স্বাধীন করা উচিত ছিল। একজন প্রাইম মিনিস্টার দেশে দেশে ঘুরতেছে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য, আর আমার প্রাইম মিনিস্টার ব্যস্ত কি কোদাল দিয়া খাল কাটা নিয়ে। খাল কি কোদাল দিয়ে কাটা যাবে এখন? আর আচ্ছা ভাই এই খালকাটা দেখে আমার মনে পড়ছে ইউনূসের আমল, যখন ইউনূস প্রথম ক্ষমতা দখল করে নতুন, তখন বাংলাদেশে বেশ কিছু ইসলামপন্থীদের দেখতাম যে মানুষকে ধরে ধরে চুল, হিন্দি চুল, বাংলা চুল ধরে কাটা শুরু করতো। তো ইউনূস শুরু করেছিল হিন্দি চুল কাটা, আর শুরু করেছে খাল কাটা। তো আমি দেখেন, এটা হলো আমি প্রশাসনিক বা তার ইয়ের ব্যাপারটা বলছি। এবার আসেন রাজনৈতিকভাবে উনি যেটা করতে, ওনার যেটা উচিত ছিল, প্রথমত ক্ষমতায় আসার সংশয় ওনার জানা উচিত ছিল ওনার পার্টিটা 17 বছর ক্ষমতায় নাই, তাহলে 17 বছর আগে যে ছেলেটা জন্মাইছে এটার বয়স এখন 17 বছর, যে সময় তারা ক্ষমতা হারাইছে সেই সময় যদি কারো বয়স 17 হয়ে থাকে তার এখন 34 বছর, তাই না? তো এই যে না খাওয়ার একটা কষ্টের মধ্যে তারা ছিল, তারপর অক্ষমতার একটা ব্যাপার ছিল, আন্দোলন করতে পারে নাই, সংগ্রাম করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই, সেই দলটা ক্ষমতায় আসছে। তো এই দলটা
তিনি তো ভাবা উচিত যে উনি যেরকম ডেসপারেট, এই যে ধরুন খাল কাটা নিয়ে ব্যস্ত, উনি কৃষক, মানে ওনার পুরো কর্মসূচি পারলে 1 মাসের মধ্যে উনি শেষ করার চেষ্টা করেন, ঠিক আছে? তো সেরকম তো আরেকটা ছেলে টাকা খাওয়ার জন্য বা চাঁদা খাওয়ার জন্য, জলমহল দখল করার জন্য, বালুমহল দখল করার জন্য, এই স্কুলের মাঠ দখল করার জন্য, তো সে তো এই জন্যই বসে আছে। আপনি যেরকম এগুলা করার জন্য বসে, সে তো এটা করার জন্য বসে আছে, সেগুলো করতেছে। আপনি ঠেকাইতে পারছে সাংগঠনিকভাবে? বাংলাদেশের আমার ধারণা কোনো সরকার এখন পর্যন্ত তার প্রথম 1 মাসে এত মারামারি হয়েছে এটা আমার জানা নেই।